Hello friends, welcome back to another new video in our channel SD Bio Life with Life Science। আজকে আমরা আলোচনা করব গত ভিডিওতে যে স্টোরিটা আমরা পড়েছিলাম আ স্টোরি অফ এ সোলজার্স, সেই স্টোরির কিছু অংশ বাকি থেকে গেছে। মানে 200 থেকে 300 মিলিয়ন সোলজার্সের মধ্যে যে সোলজার্সটি জয়লাভ করেছিল অর্থাৎ ফার্টিলাইজড করেছিল, তারপরে নতুন প্রজন্ম তৈরি হলো, সেই সোলজার্সের মধ্যে কি কি এমন অস্ত্র রয়েছে, ওই সেই সোলজার্সের বিভিন্ন পার্টস কী কী অংশ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নিই, আজকের যে বিষয়টি আলোচনা করব অর্থাৎ স্ট্রাকচার অফ স্পার্ম, এই গঠন সম্পর্কে জানতে বা কেন জানছি আমরা, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট তাদের মধ্যে এখানের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়াগ্রাম বেস প্রশ্ন আসে। তোমরা এর ডায়াগ্রামটা ভালো করে প্র্যাকটিস করবে এবং স্ট্রাকচারের বিভিন্ন অংশ এবং তার কাজগুলো যদি জেনে যাও তাহলে এমসিকিউর সমস্ত প্রশ্ন এবং যে কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউতে এবং ইভেন নিট পয়েন্ট অফ ভিউতে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। তো ডায়াগ্রাম এবং স্ট্রাকচারটা হচ্ছে এর মেন অংশ। বাকি যে ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রশ্ন হয় সেগুলো আমরা পরে আলোচনা করে যাব, ঠিক আছে? তো আমরা শুরু করি। সে স্ট্রাকচার অফ স্পার্ম, একটা স্পার্মের প্রধান বৈশিষ্ট্য কি সেটা যদি জানতে হয় আমাদের, সেই প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা সাধারণত হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড তোমরা জানো, হ্যাপ্লয়েড হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ একটা দেহকোষে 2n সংখ্যক, মানুষের বেলায় 46 ক্রোমোজোম থাকে, কিন্তু এই স্পার্মে কিন্তু 23 থাকে। 23-র মধ্যে 22 হচ্ছে অটোজোম, বাকি এক্স থাকতে পারে বা ওয়াই থাকতে পারে, যে কোনো একটা থাকবে। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে এরা ফ্ল্যাজেলেটেড হয়। ফ্ল্যাজেলে অর্থাৎ এদের মধ্যে ফ্ল্যাজেলা থাকে। ফ্ল্যাজেলা কোনটা? লম্বা যে লেজটা সেটাকে ফ্ল্যাজেলা বলা হচ্ছে। পরের বৈশিষ্ট্য হচ্ছে এরা মোটাইল হয়, অর্থাৎ এদের গমন ক্ষমতা রয়েছে। এরা অনেকটা রাস্তা, আগের ভিডিওতেও বলেছি আমি, এরা অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে পারে, তাই সেই জন্য এরা মোটাইল। এই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে একটা স্পার্মের প্রধান বৈশিষ্ট্য। তো এই স্পার্মের মধ্যে কি কি রয়েছে দেখে নিই একবার। এর প্রধান চারটি অংশ রয়েছে। এই চারটির মধ্যে কি, এক হচ্ছে হেড, তারপরে নেক, মিডল পিস এবং টেল। এই চারটি অংশ দিয়ে গঠিত। হেড, নেক, মিডল পিস এবং টেল। হেড কোন অংশটা না, উপরের এই লম্বাকার ওভাল শেপের অংশটা। হেডটা কীরকম? ওভাল। ওভাল মানেই বুঝতে পারছো, একটু লেন্থ বেশি হবে এবং ব্রেথ কম হবে। তো এই ওভাল অংশটাকে বলা হয়, একদম সামনের অংশটাকে বলা হয় হেড। হেডের মধ্যে প্রধান দুটি অংশ রয়েছে। উপরের দিকে দেখো টুপির মতো অংশটা, কি বললাম? ক্যাপ লাইক স্ট্রাকচার। টুপির মতো অংশটাকে বলা হয় অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম থেকে কিন্তু প্রশ্ন আসে। অ্যাক্রোজোম কি, অ্যাক্রোজোম কোথায় থাকে, অ্যাক্রোজোম কোথা থেকে সৃষ্টি হয় এবং অ্যাক্রোজোমের কাজ, এই তিনটি প্রশ্ন বললাম, মনে রাখবে। নিট পয়েন্ট অফ ভিউ এবং ক্লাস 12-এর এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইম্পর্ট্যান্ট। তো অ্যাক্রোজোম কোথা থেকে সৃষ্টি হয়, এটা কিছুই নয়, এই হেডের উপরে গলগি বডি থাকে বা গলগি অ্যাপারেটাস থাকে, সেই গলগি বডিগুলো ট্রান্সফর্ম হয় অ্যাক্রোজোমে। তার মানে অ্যাক্রোজোম হচ্ছে গলগি বডির রূপান্তর। এই অ্যাক্রোজোমের কাজ কি জানতে হলে এর মধ্যে কি কি রয়েছে, এই যে দানা দানা অংশগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেকগুলো উৎসেচক রয়েছে, যে উৎসেচককে বলা হয় অ্যাক্রোসিন। অ্যাক্রোসিন ইজ এ গ্রুপ অফ উৎসেচক। অ্যাক্রোসিনের মধ্যে অনেকগুলো উৎসেচক আছে। তার মধ্যে প্রথম হচ্ছে হায়ালুরেনিডেজ। পুরোটা লিখছি না, হায়ালুরেনিডেজ। এই এস থাকে মানে হচ্ছে উৎসেচক, তোমরা জানো। যেখানেই দেখবে এস আছে সেটা হচ্ছে একটা এনজাইম, এটা একটা উৎসেচক থাকে। তারপরে উৎসেচক থাকে জোনালাইসিন। আরেকটি উৎসেচক থাকে করোনা পেনিট্রেটিং এনজাইম। 3 ধরনের উৎসেচক নিয়ে অ্যাক্রোসিন তৈরি হয়। হায়ালুরেনিডেজ, জোনালাইসিন, করোনা পেনিট্রেটিং। দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে কি করে না, এই আলটিমেটলি কি হয়, এই একটা স্পার্ম কি করে, সে একটা ওভামকে ফার্টিলাইজড করে, তাই না? একটা ওভামকে ফার্টিলাইজড করতে হলে একটা ওভামের উপরে রয়েছে জোনা পেলুসিডা, তার উপরে করোনা রেডিয়াটা, এইরকম অনেকগুলো লেয়ার রয়েছে। সেই লেয়ারগুলোকে পেনিট্রেটিং করতে হয়, সেই লেয়ারগুলোকে লাইসিস করতে হয়, মানে ভেঙে দিতে হয়। তারপর না এই নিউক্লিয়াস তার ডিম্বাণুর ভেতরে ঢুকতে পারবে। তো এই ডিম্বাণুর পর্দাগুলোকে ধ্বংস করার জন্য, এই ডিম্বাণুর পর্দাগুলোকে ভেঙে দিয়ে
শুক্রাণুর নিউক্লিয়াস যাতে ভিতরে ঢুকে যায় তার জন্য এই অ্যাক্রোসিনগুলো অর্থাৎ হায়ালুরোনিডেজ, জোনালাইসিন, করোনা পেনিট্রেটিং এনজাইম এগুলো কিন্তু কাজ করে। ঠিক আছে, তো আমরা জেনে নিলাম অ্যাক্রোসোম কি, তার কাজ কি, এটা জানা হয়ে গেল। হেডের মধ্যে যে দুটো পার্ট রয়েছে, একটা অ্যাক্রোসোম আর একটা হচ্ছে তার নিচে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কিন্তু একটু ইলংগেটেড, একটু লম্বা, এবং এদের নিউক্লিয়াস আগেও বলেছি হ্যাপ্লয়েড অর্থাৎ 2n সংখ্যক হয়। কিভাবে n সংখ্যক হয়, কিভাবে n সংখ্যক হয় তোমরা জানো, এর আগের ভিডিওতে আমরা স্পারমাটোজেনেসিস আমার দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর যারা নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো কি আছে, কিভাবে হয় না, ধরো একটা ফাদার হচ্ছে এইভাবে আমরা যদি দেখি, ফাদারের মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। কোথায় না, এটা হচ্ছে তার শুক্রাশয়ের সেমিনিফেরাস টিবিউলের জার্মিনাল এপিথেলিয়াম কোষ, সেটা প্রথমে মিওসিস কোষ বিভাজন করলো। এখানে কি আছে না, XY ক্রোমোজোম রয়েছে। মিওসিস প্রথম হবে, দিয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হবে, অর্থাৎ একটা X একটা Y চলে গেল, তার মানে মিওসিস 1 হয়ে গেল। এবার মিওসিস 2তে এবার প্রত্যেকটা আবার বিভাজিত হয়ে এটা দুটো X তৈরি করবে, এটা দুটো Y তৈরি করবে, তার মানে একটা জার্মিনাল এপিথেলিয়াম থেকে 4টে শুক্রাণু উৎপন্ন হলো, যার মধ্যে দুটো কোষ থাকলো X আর দুটো কোষ থাকলো Y। এই দুটো X যেগুলো থাকে তাকে বলা হয় গাইনোস্পার্ম। গাইনোমা তোমরা জানো, গাইনো হচ্ছে ফিমেল, আর অ্যান্ড্রোস্পার্ম মানে হচ্ছে মেল, তাই না, ওয়াই মেল তৈরি করে। তার মানে একটা স্পার্মের ক্ষমতা আছে ফিমেল কিংবা মেল তৈরি করার জন্য, তাই না। এই জন্য মেয়েরা কিন্তু মেল বা ফিমেল মানে কন্যা বা পুত্র হবে তার জন্য দায়ী নয়, একটা স্পার্ম কিন্তু দায়ী হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে জিমনোস্পার্ম, অ্যান্ড্রোস্পার্ম আমরা বুঝে গেলাম। তো এই হচ্ছে একটা নিউক্লিয়াসের বৈশিষ্ট্য। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে এবং কিছু প্রোটিন থাকে, আরএনএ কিন্তু থাকে না। খুব ভালো করে মনে রাখবে, একটা স্পার্মের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ এবং কিছু প্রোটিন থাকে, আরএনএ থাকে না। কেন আরএনএ থাকে না? বিজ্ঞানীরা বলছেন একটা স্পার্মকে অনেক রাস্তা অতিক্রম করতে হয়, লিকুইড মাধ্যমে সাঁতার কাটতে হয়, সেই জন্য তার ওজন কমাতে হবে। তার সেই ওজন কমানোর জন্য এখানে কিন্তু আরএনএ দেওয়া দরকার পড়েনি, শুধু ডিএনএ ছিল। ঠিক আছে, তো হেড রিজিয়নে আমরা দেখলাম অ্যাক্রোসোম এবং নিউক্লিয়াস এই দুটো প্রধান অংশ। এবং হেড, মিডল পিস এবং টেল পুরো অংশটা যে একটা পর্দা দিয়ে গঠিত তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। তোমরা প্লাজমা মেমব্রেন জানো, এই জন্য শর্টে লিখলাম, প্লাজমা মেমব্রেন বলা হয়। কিন্তু এখানে হেডের উপরের দিকের একটা অংশ, টুপির উপরের দিকে একটা অংশ থাকে, কভারিং থাকে, যাকে বলা হয় গেলিয়া। মনে রাখবে, নিট পয়েন্ট অফ ভিউতে ইম্পর্ট্যান্ট। আর নিচের দিকে অর্থাৎ নিউক্লিয়াসের নিচের দিকে আরেকটি মাইক্রোটিবিউল দিয়ে কিছু পর্দা থাকে, তাকে বলা হয় ম্যানচেট্টি। তা গেলিয়া এবং ম্যানচেট্টি এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু, নিট পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখবে। হেড পোর্শন হয়ে গেল, হেডের পরে একটা ছোট্ট স্মল পোর্শন থাকে, যেটা হচ্ছে হেড এবং মিডল পিসের মাঝখানে একটা ঘাড়ের মতো, গলার মতো অংশ, তাকে বলা হয় নেক। নাম শুনেই বুঝতে পারছো, নেকটা তেমন কিছু ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এখানে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট রয়েছে। কি না, দুটো সেন্ট্রিওল থাকে, এক উপরের দিকে প্রক্সিমাল সেন্ট্রিওল, প্রক্সিমাল তোমরা জানো মানে আগের দিকে, এবং দূরে অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরে থাকে ডিস্টাল সেন্ট্রিওল। হ্যাঁ, তাহলে প্রক্সিমাল সেন্ট্রিওলটা কি রোল প্লে করে, এর একটা মেজর কাজ রয়েছে। প্রক্সিমাল সেন্ট্রিওল কি হয় না, যখন এই স্পার্মটা এই যে ফার্টিলাইজেশন হলো, তখন কি তৈরি হবে, জাইগোট তৈরি হবে, 2n সংখ্যক ক্রোমোজোম জাইগোট তৈরি হবে। সেই জাইগোট কি হয়, বারবার মাইটোসিস কোষ বিভাজন করে একটা থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে, চারটে থেকে 8টা এরকম কোষ তৈরি হয়। ফার্স্ট ক্লিভেজের সময় ভালো করে মনে রাখবে, ফার্স্ট ক্লিভেজের সময় কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের জন্য যে বেমতন্তু গঠিত হয়, সেই বেমতন্তু গঠন করতে সাহায্য করে কিন্তু প্রক্সিমাল সেন্ট্রিওল। দেখো, অনেক ভিডিও পাবে তোমরা, এইসব জিনিসগুলো আলোচনা করা নেই, আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি। তো প্রক্সিমাল সেন্ট্রিওল কি করে না, ফার্স্ট ক্লিভেজে, জাইগোটের ফার্স্ট ক্লিভেজে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করতে সাহায্য করে। তাহলে বাকি থাকলো কে, ডিস্টাল সেন্ট্রিওল। এ কি করে না, ডিস্টাল সেন্ট্রিওল এখানে যে মাইক্রোটিবিউলগুলো রয়েছে, সেই মাইক্রোটিবিউলগুলোকে দিয়ে সে একটা ফিলামেন্ট তৈরি করে, যাকে বলা হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এই অ্যাক্সিয়াল ফিলামেন্টটা মিডল পিসের ভেতর দিয়ে লেজ পর্যন্ত বিস্তৃত, এবং লেজ গঠন করতে এর প্রধান ভূমিকা রয়েছে। তাহলে অ্যাক্সিয়াল ফিলামেন্টের কাজ কি না, লেজ গঠন করা।
অ্যাক্সিয়াল ফিলামেন্ট যেহেতু সেন্ট্রিওল থেকে তৈরি হচ্ছে, এর মাইক্রোটিবিউলের বিন্যাস হচ্ছে 9+2, অর্থাৎ কাট হুইল মডেল সেন্ট্রিওলের গঠনে তোমরা পড়েছো। কাট হুইল মডেলে 9টা হচ্ছে হুইল বাইরের দিকে থাকবে, 2টো একদম ভেতরে থাকবে। এটাকে বলা হয় 9+2 এর ফিলামেন্ট বিন্যাস দেখা যায়। ফিলামেন্ট বিন্যাস 9+2, এটা কিন্তু মনে রাখবে, নিট পয়েন্ট অফ ভিউতে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে নেকে হয়ে গেল প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল এবং এদের কাজ আমরা পড়ে নিলাম। নেকের পর যে একটু মোটা লম্বা অংশটা রয়েছে তাকে বলা হয় মিডল পিস। মিডল মানে হচ্ছে মাঝখানে রয়েছে, তাই না? এবং এই এম, মিডলের এম পর এখানে কি রয়েছে? মাইটোকন্ড্রিয়া রয়েছে। এই মাইটোকন্ড্রিয়ার কিন্তু একটু অন্য বৈশিষ্ট্য রয়েছে। কীরকম না, এটা দ্বিস্তর বিশিষ্ট মাইটোকন্ড্রিয়া এবং প্যাঁচানো এবং ইলংগেটেড মাইটোকন্ড্রিয়া। কেন পেঁচানো হলো না, অনেকটা লম্বা মাইটোকন্ড্রিয়া এখানে দরকার। কেন লম্বা মাইটোকন্ড্রিয়া দরকার না, তোমরা জানো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য বডি, এটিপি এনার্জি কারেন্সি। তো সেই পাওয়ার হাউস কি না, এই এনার্জি তৈরি করবে, এটিপি তৈরি করবে। সেই এটিপি এই যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট অর্থাৎ লেজ রয়েছে, সেই লেজকে এনার্জি দেবে, যার ফলে লেজ ঝাপটা দিয়ে এরকম অনেকটা রাস্তা অতিক্রম করতে পারবে। ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাসের মধ্য দিয়ে অনেকটা লিকুইড মাধ্যমে অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে পারবে। সে অনেকটা রাস্তা অতিক্রম করতে, আর আগের ভিডিওতে বলেছিলাম না, স্টোরি অফ সোলজার্স, তার মানে সে যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে তার জন্য এনার্জি দরকার, সেই এনার্জি প্রোভাইড করবে কিন্তু এই মাইটোকন্ড্রিয়া। এই দ্বিস্তর বিশিষ্ট মাইটোকন্ড্রিয়াকে বলা হয় নেবেনকার্ন। নেবেনকার্ন, ভালো করে মনে রাখবে, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্ট্যান্ট, নিট পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্ট্যান্ট এটা। হ্যাঁ, নেবেনকার্ন কি না, এই দ্বিস্তর বিশিষ্ট পেঁচানো মাইটোকন্ড্রিয়াকে, যেটা শুধুমাত্র একটা স্পার্মের মধ্যে দেখা যায়, সেই জন্য একে বলা হয় নেবেনকার্ন। এর মিডল পিস হয়ে গেল, আর মিডল পিসে কিছু নেই। মনে রাখবে এর মধ্যে এই মিডল পিসের পর রয়েছে লম্বা অংশটা, প্রায় 50 মাইক্রন। দেখো এই লম্বাটা আমি হাইলাইট করছি কেন, এক্সাম পয়েন্ট অফ ভিউতে এটা ইম্পর্ট্যান্ট। লেজের লম্বা হচ্ছে 15 মাইক্রন মিটার, তাই না? এবং এই লেজের মধ্যে কোনো সাইটোপ্লাজম নেই। কেন সাইটোপ্লাজম নেই? আগেও বলেছিলাম, একে ওজন কমাতে হবে, একে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে, সেই জন্য এখানেও কিন্তু সাইটোপ্লাজম নেই। যদিও হেড এবং মিডল পিসে অল্প পরিমাণ সাইটোপ্লাজম থাকে, লেজে কিন্তু সাইটোপ্লাজমের পরিমাণ একদম নেই বললেই চলে। তো এই টেলে কি রয়েছে? টেলের যে ফিলামেন্ট যে বলছিলাম, ডিস্টাল সেন্ট্রিওল ফিলামেন্ট তৈরি করেছিল, সেই অ্যাক্সিয়াল ফিলামেন্ট দিয়ে কিন্তু টেল তৈরি, যার বিন্যাস হচ্ছে 9+2। এই টেলের কাজ হচ্ছে এ ফ্ল্যাজেলেটেড বলেছিলাম না, ফ্ল্যাজেলার মতো এ সন্তরণ করতে পারে, অর্থাৎ ঝাপটা দিয়ে তো লিকুইড মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে পারে, সেই জন্য একে বলা হয় মোটাইল। তো এই ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু একটা স্পার্মের মধ্যে দেখা যায়। তো এইগুলো রয়েছে বলে এই সোলজার, একমাত্র একটি সোলজার, 200 থেকে 300 মিলিয়ন সোলজার্সের মধ্যে একটি মাত্র সোলজার, সে একটা ওভামকে ফার্টিলাইজ করতে পারে, ওভামকে ফার্টিলাইজ করে সে নতুন প্রজন্ম তৈরি করতে পারে। এই জন্য এর গঠনটা কিন্তু জানা খুব দরকার। আচ্ছা, এর যে উপরে যে মেমব্রেনটা যেটা বলছিলাম, প্লাজমা মেমব্রেন বলা হয়। মনে রাখবে, একবার ইজাকুলেশনের পর 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম বেরিয়ে আসে। সেই স্পার্মের মধ্যে, সেই স্পার্ম কোথায় থাকে না, সিমেনের মধ্যে থাকে। তোমরা জানো সিমেন তৈরি হয় 3টি অ্যাক্সেসরি গ্ল্যান্ড থেকে, এর আগের ভিডিওতে বলেছি। কি কি না, সেমিনাল ভেসিকল রয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, আর একটা রয়েছে কাউপাস গ্ল্যান্ড। এগুলো থেকে যে লিকুইড বেরোয়, সেই লিকুইডকে বলা হয় সিমেন। এবং তার মধ্যে এই সিমেন প্লাজমা থাকে 90%, তার মধ্যে 10% থাকে হচ্ছে শুক্রাণু। সেই 10% হচ্ছে 200 থেকে 300 মিলিয়ন। এই 200 থেকে 300 মিলিয়নের মধ্যে এদেরকে 60% হতে হবে হাইলি হেলদি হতে হবে, এবং 40%কে হাইলি মোটাইল হতে হবে, মানে গমন খুবই সক্ষম হতে হবে, গমনে সক্ষম হতে হবে। তো এইরকম বৈশিষ্ট্য এই 200 থেকে 300 মিলিয়নের মধ্যে থাকলে তবে গিয়ে ফার্টিলাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, না হলে কিন্তু ফার্টিলাইজেশন হবে না, ইনফার্টাইল হয়ে যাবে, তখন কিন্তু বন্ধ্যাত্ব তৈরি হবে, তাই না? আরেকটি জিনিস বলে দিই, এর ভায়াবিলিটি কত। একটা স্পার্ম যখন বেরিয়ে আসে টিউবের মধ্যে 24 থেকে, মনে রাখবে, 24 থেকে 48 ঘন্টা বেঁচে থাকতে পারে। তার মধ্যে যদি ওভাম বেরিয়ে আসে, ওভিউলেশন হয়, সেই ওভামের সঙ্গে ফার্টিলাইজ করবে, নাহলে কিন্তু ফার্টিলাইজেশন হবে না। তাহলে একটা স্পার্ম বেঁচে থাকতে পারে 24 থেকে 48 ঘন্টা ফিমেল ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। এটাকে বলা হয় ভায়াবিলিটি। এটাও এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইম্পর্টেন্ট। তো দিস ইজ দ্য হোল স্টোরি অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ স্পার্ম।
তোমরা এর স্ট্রাকচার বা ডায়াগ্রাম এবং এর গঠনের বিভিন্ন অংশ সম্পর্কে যদি সম্যক ধারণা করে নাও, তাহলে কিন্তু সমস্ত রকমের প্রশ্নের উত্তর করতে পারবে। কেমন লাগলো ভিডিওটা জানাবে, অবশ্যই কমেন্ট করবে। কোনো প্রশ্ন থাকলে জানাবে, আমি সমস্ত কমেন্টের উত্তর দিই। আর যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।